Experience every moment through our voice. গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ। আজ আমার পার্কে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছি। তুমি কি আমাদের সাথে যোগ দিতে চাও, রোমেরো? আপনি বললে কি না করি আমি? বলল রোমেরো। বেরি উইলো হাসলেন, হাত বাড়িয়ে রোমেরোর গালে হাত বুলিয়ে আদর করে বললেন, বেনিমের মতো তুমিও লক্ষ্মী। আজকের দিনটা বাকি দিনগুলোর চেয়ে ভীষণ অন্যরকম কেটেছে তারাশের। কেউ যে তার কথা বিশ্বাস করেনি সেটা আজ ভালোভাবে বুঝতে পেরেছে। সবাই কম বেশি সন্দেহ করছে এখন। একজন সিনিয়র তো বলেই ফেললেন, কাজটা তুমি ঠিক করোনি তারাশ, তোমার সাথে সাথে পুরো পুলিশ সমাজ লজ্জিত হবে এবার। এই লোকগুলোকে কে বোঝাবে সে মারেনি? বিষয়টা অসহ্যকর হয়ে উঠছে এখন। কাছের মানুষগুলো কেমন যেন বিশ্বাস করতে চাচ্ছে না তার কথা। ডিউটি শেষ করে বাড়ি ফিরে তারাশ ঠিক ভূত দেখার মতোই চমকে উঠল। তার ঘরের দরজার সামনে বসে আছে একটি মেয়ে। মেয়েটি আর কেউ নয়, নাতালিয়া। সেদিন যদি জেনোভিয়া ঝামেলা না করত তাহলে এই মেয়েটাই এখন তার স্ত্রী থাকতো। ভাগ্যিস সেদিন বিয়েটা হয়নি। কথাটা মনে পড়ার ঈশ্বরকে ধন্যবাদ জানালো তারাশ। নাতালিয়ার দিকে এগিয়ে এসে তা শুধালো। তুমি এখানে? তারাশের কণ্ঠ শুনে চোখ তুলে তাকালো নাতালিয়া। তারাশ আরো চমকে উঠল। এ কি, মেয়েটার চোখে কি জল! খানিক অপ্রস্তুত হয়ে পড়ল সে। কি হচ্ছে বুঝতে পারছে না। নাতালিয়া উঠে এলো, দু হাতের বন্ধনে তারাশকে জড়িয়ে ধরে বলল, আমি দুঃখিত, তোমাকে বোঝা উচিত ছিল আমার, ভুল করেছি আমি। তারাশ স্তব্ধ হয়ে গেল। কিছু মুহূর্ত কিছু ভাবতে পারল না সে। শুধু শুনতে পেল মাথার ভিতর ভোঁ ভোঁ শব্দ করে কি যেন একটা উড়াউড়ি করছে। প্রায় ১.৫ ঘন্টার মতো সময় জুড়ে বাবার সাথে কথা বলল তারাশ। স্বাভাবিক কথাবার্তা নয়, সহজ ভাষায় বলতে গেলে ১.৫ ঘন্টার এই পুরোটা সময় বাবা ছেলের মাঝে তুমুল ঝগড়ার তাণ্ডব বয়ে গেছে। নাতালিয়াকে মানিয়েছে তারাশের বাবা। বাবা যে এমন কিছু করবে এই ভয় কখনো করেনি তারাশ। তার অনুমতি না নিয়ে নাতালিয়ার সাথে কেন কথা বলতে গেল বাবা? যে বাবার সাথে কখনো উঁচু গলায় কথা বলার সাহস হয়নি, সেই বাবার সাথে সব কথা আজ চেঁচিয়ে চেঁচিয়ে বলেছে। নাতালিয়ার সাথে রুক্ষ ব্যবহার করেনি তারাশ, করা উচিত হতো না। নাতালিয়ার কি দোষ? দোষ তো তার বাবার। বাবা কেন নাতালিয়াকে বুঝিয়ে শুনিয়ে তার কাছে পাঠালো? ফোন কাটার পরও রাগে একখণ্ড আগ্নেয়গিরির হয়ে বসে রইল তারাশ। তীব্র মানসিক যন্ত্রণায় তার চোখ ফেটে জল চলে এলো। তার জীবনটা কখনো তার নিয়ন্ত্রণে চলে না। সে যেমন চায় তার জীবন কখনো সেরকম আচরণ করে না তার সাথে। যতই সে সুন্দরভাবে জীবনযাপন করতে চায়, ততই সে অসুন্দর জীবনের আরো গভীরে প্রবেশ করে যায়। ঠকঠক করে শব্দ শোনা গেল দরজায়। চোখ মুছে নিল তারাশ। জীবনটার প্রতি বড্ড অনীহা এসে গেছে তার। কোনো কিছু সহ্য করাও ভীষণ কঠিন হয়ে পড়েছে তার কাছে। সহ্য ক্ষমতা কমে গেছে। এখন মাঝে মাঝে যখন খুব ঝামেলাময় লাগে পৃথিবীটাকে, তখন সবকিছু ছেড়ে ছুড়ে চলে যেতে ইচ্ছে হয়। অসময়ে বিরক্তকারী মানুষটার উপর অন্য সময় যে পরিমাণে ক্ষুব্ধ হতো, আজ তার চেয়ে দ্বিগুণ ক্ষুব্ধ হলো তারাশ। সে দরজা খুলে দিল। জেনোভিয়া এসেছে। জেনোভিয়ার মুখে চাঞ্চল্যতা ছিল, কিন্তু তারাশকে দেখেই পলায়ন করল সে চঞ্চলতা। সে এক ঝলক দেখেই বুঝতে পেরেছে তারাশ ঠিক নেই। তারাশ দরজা খুলে দিয়েই সরে এলো, বসলো সোফায়। জেনোভিয়া তারাশের পিছন পিছন এসে উৎকণ্ঠা হয়ে জিজ্ঞেস করলো, তুমি ঠিক আছো? জেনোভিয়া তারাশের পাশে বসলো। তারাশের চোখ লাল বর্ণ ধারণ করেছে। চোখের পাতায় রাজ্যের ক্লান্তি, মুখটা পাণ্ডুর লাগছে। তুমি কি অসুস্থ? জেনোভিয়ার কণ্ঠ আরো উৎকণ্ঠিত শোনালো। আমি কি কোনো ডাক্তারের সাথে যোগাযোগ করব? তুমি কিছু খাবে? তারাশ জেনোভিয়ার হাত ধরে বলল, আমাকে বিয়ে করতে তোমার কোনো আপত্তি আছে জেনোভিয়া? তোমার কি মনে হয় না প্রশ্নের উত্তরটা তুমি নিজেই জানো? তারাশ হাসলো। টেবিল থেকে মোবাইলটা নিয়ে কল করলো নাতালিয়ার কাছে। কল রিসিভ হলেই বলল, দুঃখিত নাতালিয়া, বিনা দোষী তোমাকে বারবার কষ্ট দেওয়ার জন্য। আমি দুঃখিত। আমি কখনো ভালোবাসিনি তোমাকে। আমার পক্ষে আর সম্ভব নয় বাবার কারণে তোমার সাথে জোর করে একটা সম্পর্ক টিকিয়ে রাখা। আমি জেনোভিয়াকে ভালোবাসি। জেনোভিয়া মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইল। অতর্কিতে তার মনে হলো জীবন এত সুন্দর হতে পারে। জেনোভিয়ার চোখে অশ্রু টলমল করছে। রাজু মিখিরের সুস্থ হতে প্রায় ১ মাস লেগে গেল।
তবে তারাশের মনের ভিতরটা সুস্থ হলো না। রাজু মিখিনকে কে মেরেছে তা খোলসা হয়নি। কেসটা এগোয়নি বেশি দূর। তবে রাজু মিখিনের সেই বক্তব্যের কারণে অনেকেই তারাশকেই সন্দেহ করছে এখনও, যার কারণে স্বাভাবিক জীবনযাপন করতে তারাশ বিড়ম্বনা অনুভব করছে। কিন্তু জীবন এমনই, কিছু কিছু দোষারোপ আসবে। সেই দোষারোপ যে মিথ্যা সেটা প্রমাণ করারও কোনো দলিল থাকবে না। কিন্তু তাই বলে মানসিকভাবে ভেঙে পড়লে চলবে না। মনকে শক্ত রাখাই মানুষের সবচেয়ে কঠিন যুদ্ধ। আর যে এই যুদ্ধ করতে পারে সে সুখী মানুষ। সদ্যই তারাশের মা কল করেছিল। তারাশকে ডেকেছিল মস্কোতে কোনো এক মেয়ের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। কিন্তু তারাশ মাকে জানিয়ে দিয়েছে জানুয়ারির 1 তারিখে জেনোভিয়া আর তার বিয়ে হবে। কথাটা শুনে মা কান্নাকাটি শুরু করেছে। বাবাও রাগারাগি করছে খুব। তবে তারাশ এখনও সব গ্রাহ্য করে না। সে এখন মানে ভালো থাকতে হলে নিজের সিদ্ধান্তের উপর দৃঢ় থাকতে হবে। হঠাৎ আওয়াজে তারাশের ধ্যান ভাঙল। তাকিয়ে দেখল লিওনিদ। লিওনিদ বলল, খেতে চলো। আসছি। লিওনিদ চলেই যাচ্ছিল, কিন্তু হঠাৎই ডেস্কের উপর থেকে ঘড়িটা তুলে বলল, ওয়াও, জেনোভিয়ার জন্য কিনেছ? কোন শপ থেকে? কেন, তুমিও তোমার গার্লফ্রেন্ডকে গিফট করতে চাও? হুম। তাহলে বলবো না, খেতে চলো। বলে তারাশ উঠে পড়ল চেয়ার ছেড়ে। লিওনিদ তারাশের পিছন পিছন যেতে যেতে বলল, এটা ঠিক নয়। তুমি কিন্তু আমার দেখা দেখি অনেক গিফট দিয়েছো জেনোভিয়াকে। তারাস, ফেলিন তারাশ আর লিওনিদকে দেখে বলল। কোথায় যাচ্ছ তোমরা? লিওনিদ বলল, আপনি কি চান আমরা মরে যাই? এই প্রসঙ্গ কেন তুললে? তো কিছু না খেলে তো মরেই যাব, তাই না? মরে গেলে যাও, কিন্তু মরার আগে প্লিজ একটা উপকার করে দিয়ে যাও। কি উপকার? ওদের আর খাওয়া হলো না। ফেলিন সুযোগ বুঝে কাজ চাপিয়ে দিয়েছে। লিওনিদ গাড়িতে উঠে বলল, যেখানে যাই হোক না কেন আমাদেরই কেন পাঠানো হয়? আর কেউ কি নেই? তারাশ বলল, তোমার কি মনে হয় ব্যাগটার ভেতর কি আছে আসলে? জানি না, হয়তো কোনো পচা মাছ। ছি, শেষমেশ পচা মাছের জন্য যাচ্ছি। তারাশ হেসে ফেলল। থামো লিওনিদ। পর মুহূর্তেই তার ঠোঁট থেকে হাসি মুছে গেল। আচ্ছা, যদি ব্যাগের ভেতর সত্যি মানুষের বডির পিস পাওয়া যায় তাহলে কি হবে? কি আর হবে? ফিলিংস স্যার আবারও কিছুদিনের জন্য পাগল হয়ে যাবে। রেস্টুরেন্টের নাম দেখে লিওনিদ বলল, স্টপ, আমরা এসে গেছি। তারাশ একবার চোখ বুলালো নেম প্লেটে। তারপর রেস্টুরেন্টের সামনে তাকিয়ে ছোট মতন একটা জটলা দেখতে পেল। ওরা নামতেই একজন এগিয়ে এসে বলল, আসুন স্যার, দেখুন এই ব্যাগটায়। ওরা দেখলো কালো একটা ব্যাগ, মাঝারি আকৃতির। একজন বয়স্ক মহিলা আর্তনাদ করে উঠল। হায় ঈশ্বর, না জানি কি আছে ব্যাগের ভিতর। কোনো মানুষের। লিওনিদ বিরক্ত হয়ে বলল, আমাদের দেখতে দিন আগে, তারপর মন্তব্য করুন। লিওনিদ এগিয়ে গেল। ভ্যাপসা দুর্গন্ধ আসছে ভেতর থেকে। নাক চেপে ব্যাগের বন্ধ মুখ খুলতেই দুর্গন্ধটা আরো প্রখর হলো। দূরে সরে এলো লিওনিদ। তারাশ জিজ্ঞেস করলো, কি আছে? বিড়াল। কি? আমি বুঝতে পারছি না বিড়ালগুলো কে মারছে। তোমার মনে আছে এর আগেও আমরা একটা মৃত বিড়াল পেয়েছিলাম? এই বিড়ালটাকে একবার দেখো। লিওনিদ আবারও এগিয়ে এসে ব্যাগের ভিতরটা ভালো করে দেখল। বিড়ালটাকে কেউ টুকরো টুকরো করেছে। তারাশ ফেলিনকে ফোন করে জানালো ঘটনা সম্পর্কে। সব শুনে ফেলিন বলল, ঠিক আছে, তোমরা ফিরে এসো। বিড়ালের ব্যাপারটা কি হবে স্যার? এখন বিড়াল নিয়েও তোমাদের হই হুল্লোড় করতে হবে? কিন্তু এরকম ভাবে কে মারলো সেটা? তর্ক করো না, ফিরে আসতে বলেছি, ফিরে এসো। তোমার জন্য রান্না করে রাখবো, তাড়াতাড়ি আসবে, ঠিক আছে? বাই। জেনোভিয়ার ফোনে কথা বলা শেষ হলো আর বাসও থামলো। বাস থেকে নেমে এলাকার রাস্তা ধরল সে। স্ট্রিট লাইটের নিয়ন আলো তাকে সদর পথ চিনিয়ে নিয়ে যাচ্ছে। এখানে লাইটের অবস্থা ভালো, কিন্তু তার বাড়ির ওই দিকটায় লাইটের অবস্থা তেমন ভালো নয়। ওগুলোয় আলো কম, অনেকগুলো লাইট আবার নষ্ট। লাইটগুলো ঠিক করার জন্য কোনো উদ্যোগও গ্রহণ করছে না কেউ। জেনোভিয়ার মনে হলো লাইটগুলো দ্রুত ঠিক করে ফেলা দরকার, কিন্তু তার মনে হয় কি আসে যায়। এও ভাবলো জেনোভিয়া। গুনশান রাস্তা, জনমানব চোখে পড়ছে না। দু একটা বাড়ির জানালায় তাকালে একটা দুটো মুখ দেখা যাচ্ছে,
কিন্তু কিছু দূর হেঁটে আসার পর তাও আর দেখা গেল না। জেনোভিয়ার হাঁটতে হাঁটতে মনে হলো সে যে স্থানে আছে সেখানে সে ব্যতীত আর কোনো মানুষ বাস করে না। সে কি পৃথিবীর বাইরের কোনো গ্রহে আছে? জেনোভিয়া নিজের ভাবনায় অপ্রসন্ন হলো। একা একা হাঁটলে এমন অদ্ভুত সব চিন্তাই তার মস্তিষ্কে ঘুরপাক খায়। না, জুরাকে সাথে নিয়ে আসা উচিত ছিল। আজ কেন যে বাড়িতে সে রেখে আসলো ওকে? হাঁটতে হাঁটতে হঠাৎ একবার পিছনে তাকালো। জেনোভিয়া নিতান্তই অকারণে, কিন্তু এই অকারণেই ভয়ঙ্কর কারণ রূপে বাড়ি খেলো তার হৃৎপিণ্ডের সাথে। জেনোভিয়া পিছনে তাকিয়ে দেখতে পেল তার থেকে অনতি দূরে একজন লোক দাঁড়িয়ে আছে বলে ভুল হবে, বরং বলা ভালো জেনোভিয়া তাকানো মাত্র লোকটা থেমে গেছে। লোকটা কি অনুসরণ করছে তাকে? জেনোভিয়ার শ্বাসনালী চেপে ধরল ভয়ের অদৃশ্য সত্তা। সে দ্রুত পায়ে হাঁটতে আরম্ভ করল। পিছনের লোকটাও হেঁটে আসছে। তার পদধ্বনি শুনতে পাচ্ছে জেনোভিয়া। লোকটা যেন তার সাথে পাল্লা দিয়ে হাঁটছে। জেনোভিয়া হাঁটতে হাঁটতে পিছন ফিরে দেখল লোকটার গতি খুবই দ্রুত, হয়তো এখনই ধরে ফেলবে তাকে। ভয়ে বুকের ভিতর হাতুড়ি পিটাচ্ছে। জেনোভিয়া পায়ের গতি হাঁটা থেকে দৌড়ে রূপান্তর হলো। পিছনের লোকটাও যে দৌড়ে আসছে তাকে ধরার জন্য, তা বুঝতে বিন্দুমাত্র কষ্ট হলো না। মেইন রোড থেকে গলির রাস্তায় ঢুকে পড়ল জেনোভিয়া। মোবাইল বের করে তারাশকে কল দিতে চাইল, কিন্তু সেই সুযোগ আর হলো না। ততক্ষণে লোকটা তার খুব কাছে এসে গেছে। লোকটা জেনোভিয়ার চুল আঁকড়ে ধরে প্রায় ছুঁড়ে ফেলল রাস্তায়। ব্যথা পেয়ে চিৎকার করলো জেনোভিয়া। দুই হাত দিয়ে মাথা চেপে ধরল, হয়তো মাথা ফেটে গেছে। লোকটা এগিয়ে এলো, লাথি মারল জেনোভিয়ার পেটে, প্রায় কয়েকটা লাথি। জেনোভিয়ার দম বন্ধ হয়ে এলো। ভয়ে কষ্টে তার চোখ দিয়ে অনর্গল জল গড়িয়ে পড়ছে। ব্যথায় নীল হয়ে গেছে মুখ। এটাই কি মৃত্যুক্ষণ? মাথার ভিতরটা নীরব হয়ে আসছে জেনোভিয়ার। তার মস্তিষ্ক কি নিজ কার্য থামিয়ে দিচ্ছে? সে কি এখনই মারা যাবে? মুখে কিছু একটা বাড়ি লাগলো। ফর্সা চামড়া লাল হয়ে গেল বাড়ি লাগার কারণে। নাক দিয়ে রক্ত পড়তে লাগলো। জেনোভিয়া আর কিছু ভাবতে পারছে না, শুধু টের পেল নৃশংস ব্যক্তিটা আবারও একবার আঘাত করেছে তার মাথায়। সম্পূর্ণ নেতিয়ে পড়ল জেনোভিয়ার শরীর। দু চোখে আধার নামবে এক্ষুনি, কিন্তু পুরোপুরি আধার নামার আগেই একটু দূর থেকে একটা পরিচিত কণ্ঠের ডাক ভেসে এলো। জেনোভিয়া! কেউ একজন ডাকলো এইমাত্র। ওই একটুখানি ডাকেই জেনোভিয়ার বুকের মাঝে বাঁচার আলোটা জ্বলজ্বল করে উঠল। বন্ধ চোখের পাতা খুলল খুব কষ্টে। নিভু নিভু চোখের তারায় ফুটে উঠল একটি পরিচিত মুখ। রোমেরো দৌড়ে আসছে তার দিকে। রোমেরো এসে কাছে বসতেই জেনোভিয়া তার নিভে যাওয়া গলায় কোনো রকমভাবে বলল, প্লিজ সাহায্য করো। কিন্তু সে কথা শুনতে পেল না রোমেরো। ওই নিভে যাওয়া কণ্ঠস্বর শুনতে পাওয়ার কথাও নয়। কি আবারও হামলা? কোথায়? ফেলিনের উত্তেজিত কণ্ঠস্বর থানার সকলের মনোযোগ কাড়তে সক্ষম হলো। ও আমি পাগল হয়ে যাব। হ্যাঁ আসছি, হ্যাঁ এখনই আসছি আমরা। ফেলিন কল কেটে দিয়ে সকলের উদ্দেশ্যে বলল, আবারও একটা হামলার ঘটনা ঘটেছে, আমাদের যেতে হবে, তৈরি হও সবাই। বলেই ফেলিন আগে আগে দৌড়ে বেরিয়ে গেল। পিছন পিছন বেরিয়ে এলো আরো কয়েকজন। ড্রাইভিং সিটে উঠে বসলো তারাশ। হামলার স্থানের সম্পর্কে শুনে ছোটখাটো একটা ঝটকা লাগলো তার। ওটা তো জেনোভিয়ার এলাকা। ঘটনাস্থলে ইতিমধ্যে জরুরি সেবার অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে। ভিকটিমকে ওঠানো হবে অ্যাম্বুলেন্সে। গাড়ি থেকে বের হয়েই দৃশ্যটা দেখতে পেল তারাশ। আর যখনই ভিকটিমের মুখটা দেখলো তখনই থমকে গেল তার পৃথিবী। শূন্য হয়ে এলো মাথার ভিতরটা। দৃষ্টি জোড়াও দ্রুদ্ধ হয়ে গেল। আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আর তখনই দেখলাম একজন জেনোভিয়াকে মারছে। এটা দেখে আমি চিৎকার করলাম। ফেলিন বলল, তো তুমি চিৎকার করেছো বলেই লোকটা পালিয়ে গেছে? রোমেরো হ্যাঁ সূচক মাথা নাড়ল। মুখ দেখেছিলে হামলাকারীর? মুখে মাস্ক পরা ছিল। লোকটার সম্পর্কে কিছু বর্ণনা দিতে পারবে? রোমেরো ভেবে বলল, লোকটা প্রায় 6 ফুট 2 ইঞ্চির মতো লম্বা হবে। শুকনো শরীর ছিল, আর হ্যাঁ, সে বাম হাত দিয়ে মেরেছিল। রোমেরোর শেষ কথায় সকলের চোখই স্ফীত হয়ে উঠল। একে অপরের মুখ চাওয়াচাওয়ি করলো সবাই। ফেলিন বলল, কি তুমি শিওর হামলাকারী নিজের বাম হাত ব্যবহার করেছিল? হ্যাঁ, আমি স্পষ্ট দেখেছি। ফেলিন নির্বাক হয়ে গেল। বৃদ্ধা আর পলিনার খুনিও তো বাম হাতি ছিল।
তাহলে কি সেই খুনি জেনোভিয়ার উপর হামলা চালিয়েছে? কিন্তু সেই খুনের দায়ে তো এখন পাবেল বন্দি। পাবেল তো নিজের মুখে স্বীকার করেছিল সে খুনি। কি হচ্ছে এসব? ফেলিনের কপালে চিন্তার রেখা ফুটে উঠল। আর কিছু জিজ্ঞেস করবেন স্যার? না, তুমি যেতে পারো। ধন্যবাদ। রোমেরো বাইরে বের হয়ে তারাশের খোঁজ করল। মাইক জানালো তারাশ হাসপাতালে আছে। কথাটা শুনে ভালো লাগলো না রোমেরোর। বলল, তাকে বলবেন তারাই তো হাসপাতালে থাকার দরকার নেই। পুলিশ হিসেবে যতটুকু কাজ ততটুকু যেন করে। অতিরিক্ত কাজের জন্য তাকে কি মাইনে দেওয়া হবে? আমি জানতে আগ্রহী নই, ধন্যবাদ। বলে রোমেরো থানা থেকে বের হয়ে গেল। নিস্তব্ধ একটা ঘর। শুধু সেই নিস্তব্ধতার বুক চিরে ভেসে আসছে বাঁশির সুরের মতো ধারালো একটি সুর। এটা বাঁশি দিয়ে সৃষ্ট কোনো সুর নয়। তাহলে সুরটা কিসের? কেউ একজন ঠোঁটের সাহায্যে এই সুর সৃষ্টি করছে। বেরিয়ে হইল সুর অনুসরণ করে উপরের তলার একটা রুমের দরজায় এসে দাঁড়ালেন। জানালার সামনে চেয়ারে বসে আছে সেই ব্যক্তি যে কিনা এই সুর সৃষ্টি করে চলেছে। বেরিয়ে হইল মানুষটার পিছন দিকটা দেখতে পাচ্ছে। এই সুরে অদ্ভুত কিছু আছে। এই সুর শুনলেই বেরিয়ে হইলর বুকের ভিতরটা কাঁপে। অসহ্য একটা সুর। তার দোকান সহ্য করতে পারে না এই সুর। সেই মানুষটার দিকে থেকে এবার ভেসে এলো সুরেলা কিছু গানের কথা। This night is mine. It's just me. I'm the king of the black night. I love warm blood and human screams. I'm the king of darkness. বেরিয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে। ডান হাতটা মৃদু কাঁপছেও তার। এই গান তার মস্তিষ্ককে বিকল করে দিতে চায়। দুই কান চেপে ধরতে ইচ্ছে হয় বেরিয়ে হইল। এই গান সে অতীতেও কখনো সহ্য করতে পারেনি, আর এখনো না। কানের কণ্ঠ এখনো সচল। বেরিয়ে হইল দুর্বল পা ফেলে এগিয়ে এলেন জানালার ধারে, যেখানে গান গাওয়া মানুষটা বসে আছে। বেরিয়ে হইল দেখতে পেলেন মানুষটার বাম হাতের পেন্সিলটা হার্ডবোর্ডের উপর বিরতিহীনভাবে দাগ কাটছে। আর সেই দাগে ফুটে উঠেছে অদ্ভুত একটা চিত্র। একটা মানুষের আকৃতি আর একটা হাতুড়ি। যদিও অঙ্কন খুবই বাজে, কিন্তু ফুটিয়ে তোলা চিত্র দুটো বুঝতে বেরিয়ে হইল সমস্যা হলো না। বেরিয়ে হইল আতঙ্কে এক পা দূরে সরে এলেন। আর তখনই থেমে গেল অঙ্কন শিল্পীর পেন্সিল। চকিতে সে দৃষ্টি নিক্ষেপ করলো বেরিয়ে হইলর দিকে। ড্রয়িংটা সুন্দর না মামা? বেনিমের প্রশ্নে সম্বিত ফিরে বেরিয়ে হইল। সে ঠোঁট টেনে কৃত্রিম হাসার চেষ্টা করে। এগিয়ে এসে বেনিমের বাম হাত থেকে পেন্সিলটা নিয়ে ডান হাতে দিয়ে বললেন, তুমি কি শুধু তোমার ডান হাতটা ব্যবহার করতে পারো না সোনা? সৃষ্টিকর্তা আমাকে দুই হাত সমানভাবে ব্যবহারের ক্ষমতা দান করেছেন। সৃষ্টিকর্তার এই দানকে আমরা অবহেলা করা উচিত নয়। উচিত? বেরিয়ে হইল নাবোধক মাথা নেড়ে বেনিমকে জড়িয়ে ধরেন। দুই নেত্র বেয়ে গড়িয়ে পড়ে অশ্রুধারা। বললেন, তোমার এই ক্ষমতাকে লুকিয়ে রাখা উচিত বেনিম। আপনাকে দেখে ভীষণ ক্লান্ত মনে হচ্ছে মিস্টার তারাস। আমার মনে হয় আপনার চলে যাওয়া উচিত। রোমেরোর কথায় তারাশ পাশ ফিরে তাকালো ওর দিকে। রোমেরো বলল, তাছাড়া আপনি একজন পুলিশ, কাজকর্ম ফেলে এখানে বসে থাকলে চলবে না। আপনার নিজের দায়িত্ব পালন করতে হবে। আপনাকে তো থানায় প্রয়োজন হতে পারে। শুনেছি স্থানীয় একটা শপে নাকি ডাকাতি হচ্ছে, এখানে তো আপনাকে প্রয়োজন হতে পারে। তারাশ রোমেরোর থেকে দৃষ্টি ফিরিয়ে এনে জেনোভিয়ার দিকে তাকালো। জেনোভিয়া মুখ ক্লান্ত, ফ্যাকাশে। ওর অবস্থা তত মারাত্মক নয়। মাথায় আর পেটে আঘাত পেয়েছে। আঘাতগুলো গভীর নয় বলে সেরে উঠতে কম সময় লাগবে। জেনোভিয়া বলল, আমি ভালো আছি, তুমি যাও। রোমেরো তাল মিলিয়ে বলল, হ্যাঁ আপনি যান, আমি খেয়াল রাখবো জেনেভিয়ার। তারাশের ইচ্ছা হচ্ছে না চলে যেতে, কিন্তু তার যাওয়া উচিত। কাজ ফেলে বসে থাকলে হবে না। জেনোভিয়াকে কে মেরেছে তাও তো খুঁজে বের করতে হবে। তারাশ জেনোভিয়ার গালে চুমু খেয়ে বলল, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠা আমার ভালোবাসা। তারাশের আবেগ মিশ্রিত কথা জেনোভিয়ার চোখে জল এনে দিল। তারাশ আরও একবার চুমু খেয়ে চলে গেল। যাওয়ার সময় রোমেরোকে বলে গেল, ওর যত্ন নেবেন। আমি সাবিনাকে পাঠিয়ে দেবো শীঘ্রই, তখন আপনাকে আর কষ্ট করতে হবে না।